যখন মা বলেন সিগন্যাল ইয়েস তখন ওপেন, যখন বলবে নো তখন ব্লক, এই বন্ধ। তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথিপত্র আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আমরা তদন্তকালে এমন কিছু সরকারি নথিপত্র পেয়েছি যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সরকার এই সময় সিদ্ধান্ত নিয়ে বাছাই বাছাই করে যে কোন কোন অ্যাপস বন্ধ করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ থাকবে, মানুষ এগুলো জানতে পারবে না, সেগুলো পরিকল্পিতভাবে 8টি অ্যাপস তারা বন্ধ করেছিল। তৎকালীন মেয়র তাপসের কথোপকথন থেকে পরিষ্কার হচ্ছে শেখ হাসিনা বলছেন যে আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে পুড়িয়ে দেওয়াটা তাদের ইন্টেনশন ছিল, কিন্তু পোড়ানোটা হয়তো একটা না হয় অন্যটা পুড়িয়েছে, কিন্তু পোড়ানোটা তাদের উদ্দেশ্য ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে। এই মামলায় দুজন আসামি, একজন হলেন সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনায়েদ আহমেদ পলক। সজীব আহমেদ ওয়াজেদ জয় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন এবং জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী হিসাবে তৎকালীন সরকারের দায়িত্ব পালন করেছি। আমরা চার্জ গঠনের শুনানিতে বলেছি যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা প্রথমে স্লো করে দিয়ে এবং পরবর্তীতে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে এই আন্দোলনে যারা ছাত্র জনতা নিরীহ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের উপরে মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করেছে এবং সেই তথ্য দেশে এবং দেশের বাইরে যেন মানুষ জানতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছে। শুধু তাই নয়, এই আন্দোলনকারীরা যেন পরস্পর যোগাযোগ করতে না পারে সেজন্য এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর প্রমাণ হিসাবে আমরা এই আসামিদের নিজস্ব কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেটি সরকারি প্রতিষ্ঠান এনটিএমসি কর্তৃক রেকর্ড করা হয়েছিল, যেটি তৎকালীন সরকার রেকর্ড করতেন তাদের প্রয়োজনে, কিন্তু আজকে তাদের রেকর্ড করার ডকুমেন্ট আমরা হাতে পেয়েছি এবং ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সেই কথোপকথন থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক তৎকালীন একজন প্রভাবশালী অ্যাডভাইজারের সাথে মোবাইল ফোনে কথোপকথন করছেন। কথোপকথনে বলছেন যে 8টি অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনস চিহ্নিত করা হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত করা হয় এবং 8টি বন্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছে। এবং এই ব্যাপারে ওনারা আইসিটি অ্যাডভাইজার অর্থাৎ এই মামলার অন্যতম আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় সাহেবের সাথে কথা বলেছেন। আমি ছোট্ট একটি লাইন আপনাদের সামনে, যেটি ট্রাইব্যুনালে আমরা পড়ে শুনিয়েছি, পুরো কথোপকথনটাই তার একটি লাইন আমি আপনাদের সামনে জানাচ্ছি। এখানে অ্যাডভাইজারের উল্লেখ করে অর্থাৎ জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়ের উল্লেখ করে উনি বলছেন, জয় সাহেব বলেছেন, এখন উনি বলেছেন তুমি রেডি থাকো তোমার পসিবল সবকিছু সক্ষমতা নিয়ে, যখন মা বলেন সিগন্যাল ইয়েস তখন ওপেন, যখন বলবে নো তখন ব্লক, এই বন্ধ। এরকম অসংখ্য কথোপকথন থেকে দেখা যায় যে তৎকালীন সরকারের এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। শুধু তাই নয়, তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথিপত্র আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে, তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নিবে। প্রথম দিকে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, তারপরে সম্পূর্ণ বন্ধ করা হয়। এরপরে আমরা এই মামলার আসামি জুনায়েদ আহমেদ পলক সাহেবকে দেখেছি, অসংখ্য তার স্টেটমেন্ট আমরা জমা দিয়েছি। উনি একবার বলেছেন ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আবার উনি যাচ্ছেন সেতু ভবনে, যেখানে সাথে এই ইন্টারনেটের ডেটা যেখানে থাকে তার কোনো সম্পর্ক নাই। সেতু ভবন পুড়ে যাওয়ার পরে ওনারা বলছেন সেতু ভবন পুড়ে গেছে, এখন আর দেওয়া যাচ্ছে না। আবার সেতু ভবন ওই পোড়া অবস্থায় আবার আমরা দেখছি কিছুদিন পরে ইন্টারনেট কিছুক্ষণের জন্য চালু হয়েছে, আবার ওনারা বন্ধ করেছে। এই কথোপকথন থেকেই দেখা যায় যে ওনারা পরিকল্পিতভাবে বন্ধ করেছিলেন। তারপরেও আমরা তদন্তকালে এমন কিছু সরকারি নথিপত্র পেয়েছি যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সরকার এই সময় সিদ্ধান্ত নিয়ে বাছাই বাছাই করে যে কোন কোন অ্যাপস বন্ধ করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ থাকবে, মানুষ এগুলো জানতে পারবে না, সেগুলো পরিকল্পিতভাবে 8টি অ্যাপস তারা বন্ধ করেছিল। অতএব আমরা ট্রাইব্যুনালে আশা করছি যে
এটি ট্রাইব্যুনালকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এই আসামিদের সম্পৃক্ততায়, ষড়যন্ত্রে এবং পরিকল্পনায় ইন্টারনেট বন্ধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২ ধারায় হত্যা যেমন একটি অপরাধ, হত্যায় অ্যাবেট করা, কমপ্লিসিট করা, ফেইলিওর টু প্রিভেন্ট দি কমিশন অফ অ্যান অফেন্স, এটি একই ধরনের অপরাধ এবং একই শাস্তি। আমরা অপরাধ এনেছি এটা যে হত্যা এবং হত্যার চেষ্টার, তারপরে আমরা লিখেছি যে অপরাধ সংগঠনে উস্কানি, সম্পৃক্ততা, সহায়তা এবং অপরাধ বন্ধে ব্যর্থতা এবং ব্যবস্থা না নেওয়া, এই প্রত্যেকটি অভিযোগই আমরা এনেছি। এখন ট্রাইব্যুনাল দেখবেন যে কোন কোন অভিযোগে আদৌ অভিযোগ গঠন করা হবে কিনা। আমরা মনে করি যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছে এই ইন্টারনেট বন্ধ করাটা। এজন্যই আমরা এই হত্যাকাণ্ডের সহায়তা, সম্পৃক্ততাকেও অপরাধ হিসাবে ট্রাইব্যুনালে অভিযোগ এনেছি। এটা তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তৎকালীন মেয়র তাপসের কথোপকথন থেকে পরিষ্কার হচ্ছে, শেখ হাসিনা বলছেন যে আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে পুড়িয়ে দেওয়াটা তাদের ইন্টেনশন ছিল, কিন্তু পোড়ানোটা হয়তো একটা না হয়ে অন্যটা পুড়িয়েছে, কিন্তু পোড়ানোটা তাদের উদ্দেশ্য ছিল। আর এই ভবনগুলো পোড়ানো অবস্থায় কিন্তু ইন্টারনেট আবার সচল হয়েছে। তার মানে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত থাকার সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। আমরা মনে করি যে এই ভবনগুলো পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে তৎকালীন সরকারের দ্বারা এবং এই ছাত্র আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য। আর এই ভবনগুলো পোড়ানোর সাথে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন। তবে এই মামলার এই আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে। আমরা সেটার উপরে ওখানে এমফাসিস